আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো তো? পবিত্র রমজান চলছে, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সরকারের নির্দেশনাক্রমে করোনা মহামারীর কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট আপাতত বন্ধ আছে। ইনশাআল্লাহ আবার সরকার যখন বলবে বা চালু করবে তখন আবার তোমরা অ্যাসাইনমেন্টের কাজ শুরু করবে। কিন্তু তোমাদের একটু পড়াশোনা তো অবশ্যই লাগবে, তাই না? আর সেজন্যই তোমাদের আবারও অনলাইন ক্লাস দিচ্ছি। তোমরা ইনশাআল্লাহ এই পুরো ক্লাসটি সুন্দর করে খুব মনোযোগ সহকারে করবে। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটি পড়ছিলাম। পার্ট 1 গিয়েছিল লাস্ট ক্লাসে। আজ আমি তোমাদের আলোচনা করব পার্ট 2। আজ আমরা আরও কয়েকটি রুলস শিখব। চলো শুরু করি। 7 নম্বর রুল, তোমরা খেয়াল করো আমরা কি করছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেখো যে স্ট্রাকচারটি এইরকম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব 1 অর ভার্ব 2। নিশ্চয় মনে আছে যে ভার্ব 1 অথবা ভার্ব 2 কোন টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে সেটাকে যখন নেগেটিভ করতে হবে তো তখন সাবজেক্টের পর অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডোন্ট প্লাস ভার্ব 1, এবং যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে ডিডন্ট প্লাস ভার্ব 1 বসবে। এবং তারপর আরেকটি বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে সেন্টেন্সের মিনিংটা যাতে চেঞ্জ হয়ে না যায় সেজন্য আমাদের একটা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক্সাম্পলটি খেয়াল করো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি লিভড ইন আ ভিলেজ। হি লিভড ইন আ ভিলেজ, সে একটি গ্রামে বসবাস করত। এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট হি এর পর ভার্বের পাস্ট ফর্ম লিভড আছে। তো নেগেটিভ যখন করা হবে তখন কি করতে হবে, ডিড নট ব্যবহার করতে হবে হি এর পর। তাহলে কি হলো, হি ডিড নট লিভ ইন আ টাউন। এখানে খেয়াল করো কোথায় কোথায় চেঞ্জ করতে হলো। হি এর পর ডিড নট লিভ হলো নেগেটিভ করার জন্য, এবং অর্থের চেঞ্জ যাতে না ঘটে সেজন্য ভিলেজ এর পরিবর্তে ভিলেজ এর বিপরীত শব্দ টাউন ব্যবহার করা হলো। গ্রামের বিপরীত শহর, তাই না? অর্থাৎ সে শহরে বাস করতো না। ঠিক আছে, আরেকটি এক্সাম্পল আছে, দেখো উই ডিসবিলিভ আ লায়ার, অর্থাৎ আমরা একজন মিথ্যাবাদী লোককে অবিশ্বাস করি। এখানে উইর পর ডিসবিলিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সো দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং নিয়ম অনুযায়ী উইর পর ডু নট বিলিভ দেওয়া হলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এবং তারপর এ লায়ার দেওয়া হলো। তো এখানে খেয়াল করো কোথায় চেঞ্জ হলো, উইর পর ডু নট বসেছে, আর আমাদের মূল ভার্ব ছিল কিন্তু ডিসবিলিভ অর্থাৎ অবিশ্বাস করা, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করেছি, বিলিভ ব্যবহার করেছি, অর্থাৎ বিশ্বাস করা ব্যবহার করেছি। এখানে খেয়াল করো ভার্বটাকেই কিন্তু আমরা বিপরীত বানিয়ে দিলাম, তাই না? তাহলে অর্থটা কি দাঁড়ালো, যে আমরা একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করি না, অর্থাৎ আমরা মিথ্যাবাদীকে অবিশ্বাস করি, তাই না? তাহলে কি হলো, উই ডু নট বিলিভ আ লায়ার। ওকে, আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট রুলে চলে যাই। রুল 8, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এই ধরনের স্ট্রাকচার থাকে, অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স,
তাহলে নেগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। এবং যেখানে কমা থাকবে, আসলে যখন একটি সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ বসে, অ্যাজ সুন অ্যাজের পর একটা ক্লজ হয় এবং তারপর একটা কমা হয় এবং তারপর আরেকটা ক্লজ হয়। ক্লজ হচ্ছে সাবজেক্ট থাকবে যেখানে, তারপর ফাইনাইট ভার্ব থাকবে। তো অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। আর এখানে ডট ডট দেওয়া হয়েছে, অর্থাৎ পরে সাবজেক্ট হবে, ভার্ব হবে, এবং যেখানে কমা হবে, অর্থাৎ প্রথম ক্লজটি যেখানে শেষ হয়ে যাবে, দ্বিতীয় ক্লজটি যেখানে শুরু হবে কমা দিয়ে, কমার পর ঠিক সেই জায়গায় কমার পরিবর্তে দেন হবে এবং তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। এক্সাম্পলটি দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য স্নেক হি লেফট দ্য প্লেস। অর্থাৎ সে সাপটি দেখা মাত্র সে জায়গাটা ত্যাগ করলো। এখানে খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য স্নেক, স্নেকের পর কি হয়েছে? একটা কমা বসেছে, একটা ক্লজ এখানে শেষ। এরপর দেখো আরেকটা ক্লজ শুরু হয়েছে, হি লেফট দ্য প্লেস। এবং লক্ষণীয় বিষয়, অ্যাজ সুন অ্যাজের পর হি স দ্য স্নেক, হি স পাস্ট ফর্ম, সো পাস্ট ইনডিফিনিট টেন্স হলো। তাহলে এটা কোন নিয়মে পড়েছে? প্রথম নিয়মে পড়েছে। তো নেগেটিভ করার সময় কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজ টোটালি উঠে গেল। নো সুনার হ্যাড হি সিন দ্য স্নেক দেন হি লেফট দ্য প্লেস। অর্থাৎ সে সাপটি দেখতে না দেখতেই জায়গাটা ত্যাগ করলো। এখানে খেয়াল করো কোথায় চেঞ্জ হলো? অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসানো হলো আর হি এর পরে সিন বসানো হলো। এটার একটা কারণ আছে, যেহেতু নো সুনার হ্যাড ব্যবহার করা হয়েছে। হ্যাড আমরা জানি নর্মালি হ্যাড ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর সেই জন্য এখানে সিন বসানো হয়েছে। ওকে, আচ্ছা, এরপর আমরা কমা পর্যন্ত যাব। স্নেকের পর একটা কমা আছে, এরপর কমার পরিবর্তে দেন বসিয়ে বাকি অংশটুকু কমপ্লিট করে ফুল স্টপ দিতে হবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটা নিয়ম, রুল। এইটা কিন্তু আসলে দুটো নিয়ম। তোমরা এটা ভেবে বসে থেকো না যে এখানে একটা হয়ে গিয়েছে সো শেষ, নো, এখানে কিন্তু দুটো নিয়ম। আরেকটি নিয়ম আছে, অ্যাজ সুন অ্যাজের পর যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরে কিভাবে পরিবর্তন করব? তখন কি নো সুনার হ্যাড দিব? নো, তখন নো সুনার হ্যাড দিব না। তখন কি করতে হবে? নো সুনার ডু দিতে হবে। নো সুনার ডু দিতে হবে এবং বাকি অংশটুকু সেম থাকবে, আগের মতোই পরিবর্তন করতে হবে। চলো আমরা যে দ্বিতীয় এক্সাম্পলটি আছে সেটা খেয়াল করি। অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম আই ফাইন্ড মাই পেট ক্যাট। ওকে, বাড়ি পৌঁছা মাত্র আমি আমার পোষা বিড়ালটিকে পেয়ে থাকি। তো এখানে খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম, রিচ এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তো নেগেটিভ করার ক্ষেত্রে এই জন্য কী হলো? নো সুনার ডু, নো সুনার ডু আই রিচ হোম দেন আই ফাইন্ড মাই পেট ক্যাট। বাড়ি পৌঁছতে না পৌঁছতে আমি আমার পোষা বিড়ালটিকে পেয়ে থাকি বা দেখে থাকি। তো এই হচ্ছে পরিবর্তন। অবশ্যই মনে রাখবে যে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে অ্যাজ সুন অ্যাজের পরে, তখন আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করব। আর যদি অ্যাজ সুন অ্যাজের পরে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে নো সুনার ডু ডট ডট দেন ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা নিয়ম পড়ি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, তোমরা কিন্তু আবার ভুল বুঝো না যে শুধু টু ডট ডট টু থাকবে। অবশ্যই আগে, পরে, মাঝে কিছু না কিছু থাকবে। এক্সাম্পলটি যখন দেখবে তখন ঠিক বুঝতে পারবে। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে টু এর আগে কি থাকলো? হি ইজ সাবজেক্ট ভার্ব, আর টু এর মাঝখানে উইক, টু এর পরে
ওয়াক। বুঝতে পারলে তো? আচ্ছা, তো এইরকম যদি থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন এটাকে নেগেটিভ করতে হলে আমরা কি ব্যবহার করব? সো ডট ডট দ্যাট। কোথায় ব্যবহার করব? সেন্টেন্সের শুরুতেই? নো, সেন্টেন্সের ঠিক যেখানে টু আছে ঠিক সেখানেই আমরা সো ব্যবহার করব, এবং ঠিক যেখানে টু থাকবে সেখানেই আমরা দ্যাট ব্যবহার করব। আর অন্যান্য অংশগুলো কি করব? অন্যান্য অংশগুলো অপরিবর্তিত থাকবে। আচ্ছা, আর কোথায় পরিবর্তন হবে? দ্যাটের পর। অবশ্যই দ্যাটের পর সাবজেক্ট, সেন্টেন্সের প্রথম অংশে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট, তারপর ক্যান নট অথবা কুড নট। যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কুড নট বসাতে হবে, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু এর পর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা। খেয়াল করো এক্সাম্পলটি, হি ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, এটা এরকম যে সে এত দুর্বল হাঁটার আর উপযুক্ত নাই, এরকম আর কি অর্থটা। তো নেগেটিভ যখন করতে হবে তখন কি করতে হবে? হি ইজ সো, খেয়াল করো টু এর পরিবর্তে কি হলো? সো। উইক, টু এর পরিবর্তে দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আবার সাবজেক্ট আনতে হবে, যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট প্রথম অংশে খেয়াল করো হি, হি ইজ, হি, তো ওখান থেকে আসলো হি, তারপর যেহেতু হি ইজ প্রেজেন্ট টেন্স, সো হি এর পর ক্যান নট বসানো হলো। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো পুরো সেন্টেন্সটি? হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। ওকে, আচ্ছা, আরেকটি এক্সাম্পল, দ্য স্যাক ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। স্যাক হচ্ছে বস্তা, নিশ্চয়ই তোমরা বস্তা চেনো, চটের বস্তা। হ্যাঁ, তো বলা হচ্ছে যে বস্তাটা এত ভারী ছিল আমার জন্য যে মানে এটা ক্যারি করা যাচ্ছিল না। হ্যাঁ, এরকম আর কি। তো নেগেটিভ কী হবে? দ্য স্যাক ওয়াজ সো হ্যাভি দ্যাট, টু এর পরিবর্তে সো, সো হ্যাভি দ্যাট, এত ভারী ছিল যে, আচ্ছা কি ক্যারি, আমার জন্য ক্যারি করা সম্ভব ছিল না, তাই না? ফর মি, যেহেতু ওই মি থেকে আসছে এখানে সাবজেক্ট ফর্ম, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই কুড নট ক্যারি ইট, আমি এটাকে বহন করতে পারলাম না, বস্তাটা এত ভারী ছিল যে আমি এটাকে বহন করতে পারলাম না। আচ্ছা, বুঝতে পেরেছো কেন ক্যান নট বসলো প্রথম সেন্টেন্সে, এবং দ্বিতীয় সেন্টেন্সে কেন কুড নট বসলো? প্রথম এক্সাম্পলে প্রথম অংশটি হি ইজ টু উইক, এটা প্রেজেন্ট টেন্স, এজন্য পরে ক্যান নট বসেছে, এবং দ্বিতীয় এক্সাম্পলে দ্য স্যাক ওয়াজ এটা ভার্বের পাস্ট ফর্ম, ইজের পাস্ট ফর্ম, সেই জন্য দ্বিতীয় অংশে অর্থাৎ দ্যাটের পর আই কুড নট অর্থাৎ কুড নট বসেছে। ওকে, আশা করি পরিবর্তনগুলো খেয়াল করবে। দেন রোল 10, ইউনিভার্সাল ট্রুথ। আমরা সবাই জানো ইউনিভার্সাল ট্রুথ অর্থ চিরন্তন সত্য, যেটা চিরকাল ধরে চলে এসেছে, এটার কোনো ব্যত্যয় ঘটেনি। এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, সেটা অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। ঠিক আছে, যেমন দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য কথা। তো এটাকে যখন নেগেটিভ করতে হবে তখন কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে ইন্টারোগেটিভের নিয়মে। তো ইন্টারোগেটিভের নিয়মে অ্যাজ ইউজুয়াল কী আসবে? ডাজেন্ট, ডাজ, যেহেতু নেগেটিভ সহ, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে ওঠে না? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে, আইস ফ্লোরস অন ওয়াটার, অর্থাৎ বরফ পানিতে ভাসে। এটা অবশ্যই একটি বৈজ্ঞানিক সত্য। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে বরফ পানিতে ভাসে। তো নেগেটিভ করতে হলে কি হবে? ডাজেন্ট আইস ফ্লোট অন ওয়াটার, বরফ কি পানিতে ভাসে না? ওকে, আশা করি বুঝতে পেরেছ।
চলে যাচ্ছি পরের নিয়মটিতে। এখানে সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং সেটাকে যদি নেগেটিভ করতে বলে, সেটা সুপারলেটিভ সেন্টেন্স হতে পারে কম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে তোমরা সেটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিবে। তোমাদের ডিগ্রি পরিবর্তনের উপর আমার কয়েকটি ক্লাস আছে, সমস্যা হলে ওখান থেকে একেবারে শুরু থেকে দেখে নেবে ক্লাসগুলো, আশা করি সমস্যা হবে না। তো দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, যে সে ক্লাসে সবচাইতে ভালো ছেলে। তো সুপারলেটিভ ডিগ্রি এটাকে যখন আমরা নেগেটিভ করব, শুরুতে কী দিতে হবে? নো আদার, তারপর বেস্টের পরে যে অংশটুকু আছে নো আদার বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, হি এর পর ফুল স্টপ হবে, ক্লাসের পর ফুল স্টপ হবে। আচ্ছা, যাই হোক, তাহলে তার মতো ভালো ছেলে ক্লাসে আর নেই। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, দেখো এখানে বেস্টের পরিবর্তে গুড বসানো হয়েছে, যেহেতু এটা পজিটিভে রূপান্তর করছি আমরা, তাই এমনটা করা হয়েছে। আরেকটি এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে নীলিমা ইজ টলার দ্যান এনি আদার গার্ল। নীলিমা যে কোনো মেয়ের চাইতে লম্বা। তো নেগেটিভ কী করা হলো? এনি আদার গার্ল, এটা হয়ে গেল নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ নীলিমা। আচ্ছা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ, অবশ্যই এর আগে পরে মাঝে আরও অনেক কিছু থাকবে। এক্সাম্পল দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই লম্বা। অ্যাজেসের মাঝখানে টল বসেছে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বসেছে, তাই না? পজিটিভ ডিগ্রি এটা। তো যাই হোক, এরকম হলে প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস বসানো হবে এবং দ্বিতীয় অ্যাজ বা পরবর্তীতে যে অ্যাজটা থাকবে সেখানে দ্যান বসিয়ে দিবে। অবশ্যই THEN নয়, THAN, ঠিক আছে? এই দ্যান হয় কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, মনে রাখবে সব সময়। দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই লম্বা। এটাকে নেগেটিভ করার সময় কি করা হলো? হি ইজ নট লেস টল দ্যান হিজ ব্রাদার। দেখো, হি ইজের পর কী বসানো হলো? পরিবর্তনটা খেয়াল করো, নট লেস, প্রথম অ্যাজ উঠে গেল, টলের আগে যে অ্যাজটি ছিল অ্যাজটি উঠে গেল, উঠে গিয়ে কী হলো? নট লেস। এবং টলের পর যে অ্যাজ ছিল, টল বসানোর পর সেই অ্যাজের পরিবর্তে দ্যান হয়ে যাবে, দ্যান, THAN, অর্থাৎ সে তার ভাইয়ের চেয়ে কম লম্বা না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল, আরেকটা রুল আছে, দেখো, অল, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অল বসে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা নেগেটিভ করার জন্য নো বসাতে পারবে এবং অবশ্যই একটা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বসাতে হবে সেন্টেন্সের অর্থটিকে অপরিবর্তিত রাখার জন্য। খেয়াল করো, অল মেন আর মর্টাল, অর্থাৎ সকল মানুষ মরণশীল, তাই না? আমরা সবাই মরণশীল, আমাদের অবশ্যই সবাইকে একদিন মরতে হবে না? তো অল ম্যান আর মর্টাল, সকল মানুষ মরণশীল, অর্থাৎ আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? কোনো মানুষই অমর নয়। অলের পরিবর্তে নো, এবং নো এর পরে সাধারণত সিঙ্গুলার নাউন বসে, সেজন্য MAN বসানো হয়েছে। নো ম্যান ইজ ইমর্টাল, মর্টালের বিপরীত হচ্ছে ইমর্টাল। মর্টাল হচ্ছে মরণশীল আর ইমর্টাল হচ্ছে অমর, যার কোনো মৃত্যু নেই, তাই না? পৃথিবীতে কি এমন কেউ আছে যার কোনো মৃত্যু নেই? অবশ্যই না, তবে হ্যাঁ আছেন একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক, তাই না? আচ্ছা, কোনো মানুষ অমর হতে পারে না, তাহলে কি হবে? নো ম্যান ইজ ইমর্টাল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, অল মাস্ট ডাই, সবাইকে অবশ্যই মারা যেতে হবে, অল মাস্ট ডাই। এটাকেও আমরা কি করতে পারি? অল যেহেতু আছে, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, এটা অবশ্য একটু ভিন্ন প্রক্রিয়ায় হয়ে গেল, এটা তোমরা মনে রাখবে, এক্সেপশনাল, অর্থাৎ কেউই মৃত্যুকে এড়াতে পারে না।
এসকেপ হচ্ছে এড়িয়ে যাওয়া, এড়ানো, পালিয়ে যাওয়া। মৃত্যু থেকে আসলে কারো কোনো পলায়ন সম্ভব নয়, কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। ওকে, আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সামটাইমস অর্থ কি মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে যদি থাকে, তাহলে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ মানে সব সময় না, এরকম একটা শব্দ বসবে। দেখো, হি সামটাইমস ভিজিটস আস, সে মাঝে মাঝে আমাদের এখানে আসে, আমাদের সাথে দেখা করার জন্য আসে। তো এটাকে যখন নেগেটিভ করতে হবে, দেখো যেহেতু ভিজিটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো নেগেটিভ করার জন্য ডাজ নট বসানো হলো। হি ডাজ নট, সামটাইমসের জন্য এর বিপরীত শব্দ অলওয়েজ, হি ডাজ নট অলওয়েজ ভিজিট আস। ঠিক আছে, হি ডাজ নট অলওয়েজ ভিজিট আস। ওকে, আচ্ছা, আমরা অনেকগুলো নিয়ম অলরেডি পড়ে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে তোমরা বারবার নিয়মগুলো দেখবে, এবং আমি এখানে যে নিয়মগুলো লিখে দিয়েছি এগুলো বাসায় ভিডিওটি পজ করে করে লিখে নেবে, নোট করবে, বারবার বিষয়গুলো খেয়াল করবে, নিয়মগুলো ধরে ধরে, এক্সাম্পলগুলো ধরে ধরে পড়বে। আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর সমস্যা হলে অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবে। আচ্ছা, এই এতগুলো নিয়ম থেকে বিশেষ করে আজকে যে নিয়মগুলো আমরা শিখেছি, এখান থেকে তোমাদের কিছু টাস্ক দিলাম, এটা তোমরা বাসায় নিজেদের যাচাইয়ের জন্য করবে যে তোমরা পারছো কি না। 5টি সেন্টেন্স, এগুলোকে নেগেটিভ করবে। সবগুলো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে। ঠিক আছে? আর যেহেতু রমজানের মাস চলছে, তোমরা রোজা রাখবে, অবশ্যই ইফতারিতে পুষ্টিকর খাবার খাবে। আর যেহেতু করোনার ভয়াবহ প্রকোপ চলছে, অবশ্যই সবাই অনেক অনেক সাবধানে থাকবে। সবাই বারবার হাত ধুবে, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর অন্যান্য যে সেফটি মেজার্সগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলবে। ঠিক আছে? আর মিসের জন্য অনেক অনেক দোয়া করবে। তো আল্লাহ সবাইকে আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের জন্য আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।